Foreign body, external auditory canal. Foreign body in the external auditory canal. This কি ফরেন বডি বাহিরের থেকে কানে কি ঢুকে ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল এই ফরেন বডি দুই ধরনের ফরেন বডি কানে ঢুকতে পারে এক টু টাইপস ফরেন বডি যা ঢুকে তার দুইটা ভাগ করছে একটা হলো জীবন্ত যার প্রাণ আছে অ্যানিমেট ফরেন বডি অ্যানিমেট ফরেন বডি আমি সংক্ষেপে লিখলাম এফডি অ্যানিমেট ফরেন বডি অ্যানিমেল থেকে অ্যানিমেট ফরেন বডি আর আরেক গ্রুপ ইনঅ্যানিমেট ফরেন বডি ঠিক আছে ইনঅ্যানিমেট বুঝছো কোনগুলা জড় পদার্থ যেগুলোর প্রাণ নাই ইনঅ্যানিমেট ফরেন বডি অ্যানিমেট ফরেন বডির মধ্যে কি আছে হ্যাঁ হ্যাঁ একসাথে বলো ইনসেক্টস ফ্লাইস or even maggots কি হ্যাঁ maggots হলো larva of the flies এটা হলো ম্যাগট মানে লার্ভা অফ ফ্লাইজ মাছির ডিম এইখানে ভাইবার একটা কোশ্চেন এই ম্যাগটস কি বাইরের থেকে ঢুকে তাহলে আমরা পড়াইতেছি ফরেন বডি মানে বাহিরের ফরেন বডি মাছি ঢুকে মাছি কিন্তু আমাদের একজনের কানেও ঢুকে নেই আছে এখন কখন আসবে যদি পচা কান থাকে দুর্গন্ধ হয় পুজ টুজ আছে কানের ভিতরে তাহলে মাছি যাবে ময়লা জায়গায় মাছি যায় না মৌমাছি ঢুকে না কিন্তু এই জন্য মৌমাছি হইতে বলছে মাছি হইও না মাছি হইলে নোংরা জিনিসে জড়ায় যাবা আর মৌমাছি হইলে মৌমাছি ফুলে বসে ফলে বসে রস নেয় ঠিক আছে আর মাছি হইলে বিভিন্ন জায়গায় বসবা দুনিয়া শেষ করে দিবা বাংলাদেশটা তো ডুবাইয়ে দিবা নিজের দেশটারে খাইয়েই ফেলবা এই জন্য বলছে কি মৌমাছি হও মাছি হইও না মৌমাছি নামে সূরা আছে সূরা নাহল 16 নম্বর সূরা আছে না 128টা আয়াত দিয়ে দিছে এখানে ভার্স নিদর্শন তাহলে ইনসেক্টস ফ্লাইজ অর ইভেন maggots is not true extrinsic foreign body বাহিরের থেকে এটা ঢুকে নাই এটা ট্রু এক্সট্রিনসিক ফরেন বডি না ভাইবার কোশ্চেন ম্যাগটসটা কি ফরেন বডি যে ট্রু ফরেন বডি না এটা ভিতরে গ্রো করে কেন ডিউ টু আনহেলদি এয়ারে মাছি ঢুকে মাছি যে ডিম পারে এটাই লার্ভা অফ দ্য ফ্লাইজ এটার নাম ম্যাগটস উত্তর বুঝছো কি স্যার ভাইবার উত্তর যে এই ম্যাগটস এটা ট্রু ফরেন বডি না আনহেলদি এয়ার পচা কান অসুস্থ এয়ার সেখানে মাছি ঢুকে মাছি যে ডিম পারে ওই ডিমটাই হলো লার্ভাটাই ম্যাগটস তাহলে আমার অ্যানিমেট ফরেন বডি গেল এবার আসো ইনঅ্যানিমেট ফরেন বডি ইনঅ্যানিমেট ফরেন বডি এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ভেজিটেবল মানে ভেজিটেটিভ ফরেন বডি নিজেরাই পারবা ক্লাস শেষে ভেজিটেটিভ ফরেন বডি ভেজিটেটিভ মানে ভেজিটেটিভ ফরেন বডি দুই নন ভেজিটেটিভ ফরেন বডি উদাহরণ দিলেই বুঝবা ভেজিটেটিভ ফরেন বডি এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে হাইগ্রোস্কোপিক
লেস হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে তো জানো পানির চুষে যেগুলাই, তাহলে এই হাইগ্রোস্কোপিকের উদাহরণ কি, এক্সাম্পল? দেখা যায় দূরের থেকে হাইগ্রোস্কোপিক, দেখবা কানের ভিতরে যদি মটরশুঁটি ঢুকে আর যদি গোসলের পানি যায় এটা ফুলে পানি চুষে। মটরশুঁটির ইংলিশ কি? পিস। দেখা যায় এগুলা পিস, মটরশুঁটি PEAS, বিনস। শিমের বিচি, সিডস, যে কোনো বিচি, সিডস। ঠিক আছে, এগুলো হলো ভেজিটেটিভ ফরেন বডি। এই ফরেন বডি বাচ্চার কানে ঢুকছে, মাও জানে না, কেউ জানে না, বাচ্চা তো বলবে না। মটরশুঁটি ছুলতেছে মা, এটা ঢুকাই দিছে কানে, ঢুকে বসে রয়েছে। মা তো গোসল টোসল করায়, এটা 2-3 দিন আরও ফুলছে, ফুইলা এখন কান বন্ধ হয়ে রয়েছে, এখন ব্যথা করতেছে। কারণ যখন ওয়ালের গায়ে ইম্প্যাক্টেড হয়ে যায় তখন ব্যথা শুরু হয়। তখন দেখে যে আরে মটরশুঁটি, হ্যাঁ আমি তো এটা কাজ করতেছিলাম, বাচ্চা মনে হয় ওই সময় ঢুকাইছে। কয়দিন আগে? 1 মাস হয়েছে। ঠিক আছে, বুঝতেছে এগুলি? বাচ্চারা এগুলা নিয়েই আসে। লেস হাইগ্রোস্কোপিক, পানি চুষবে কিন্তু ইম্প্যাক্টেড হয় না কোনো সময় কানে। এই ছবি সবসময় দেখাই না। ধরো এই কালার তো নাই, এটা ধানের বীজ, ধানের বীজ অথবা গম, এগুলা পানি চুষলে সামান্য ফুলে। লেস হাইগ্রোস্কোপিক, ওয়াল ইম্প্যাক্টেড হয় না। কিন্তু যদি শিমের বিচি হইতো, ফুলতেই ইম্প্যাক্টেড হয়ে যায়, তখন ব্যথা হয়। তাহলে লেস হাইগ্রোস্কোপিক, হুইট অ্যান্ড পেডি সিডস, গম অ্যান্ড পেডি সিডস। লেস হাইগ্রোস্কোপিক, এই হলো টোটাল ক্লাসিফিকেশন। আর নন ভেজিটেটিভ ফরেন বডি কি কি আছে? নন ভেজিটেটিভ এক্সাম্পল, বাচ্চারে পড়াইতেছে বা টিচারে পড়াক, যা পড়াক, রাবার ছুঁইটা কানের ভিতরে চলে যায়, পেন্সিল দিয়া চুলকায়, পেন্সিলের মাথা ভাঙ্গা ভিতরে ঢুকে। টিপ অফ দি lead pencil, tip of the lead pencils, রাবার বিটস, যে পিছনে যে রাবার, রাবারের মাথা, রাবার বিটস। পিস অফ কটন উল, কটন বার দিয়ে খোসাইতেছে, কটন বার বাইট করে দেখে আরে কটনটা কই গেল। পিস অফ দি কটন উল লিখতেছি না, পিস অফ পেপার, বাচ্চারা কাগজ ঢুকায়। পিস অফ কটন উল, পিস অফ পেপার। গ্রাবেল স্টোন, ছোট ছোট পাথরের টুকরা, দেখবা ছোট পাথরের টুকরা, এগুলো ঢুকায় দেয়। গ্রাবেল স্টোন। ছোট্ট পাথরের টুকরা, একদম ছোট পাথরের টুকরা, এগুলা কানে ঢুকায়। গ্রাভেল স্টোন, পিস অফ পেপার, পিস অফ কটন উল, এগুলো তো বললাম। এইগুলি হচ্ছে তোমার নন ভেজিটেবল ফরেন বডি। তারা এখন যেই ফরেন বডি ঢুকুক, ধরো মাছি ঢুকলো, পিঁপড়া ঢুকলো, একটা পিঁপড়া ঢুকলো তুমি শান্তিতে ক্লাস করতে পারবে না, হ্যাঁ, যতক্ষণ এটারে না বাইর করা যায়। তাহলে ইনসেক্টস,
insects can enter in any age group. বড় একটা মানুষ কোনো সময় কানে মটরশুঁটি ঢুকাবে না, ঢুকাবে? কিন্তু এই পোকামাকড় সবার কানে ঢুকতে পারে, যে কোনো এজ গ্রুপ। Insects can enter in any age group. Insects and বা animate foreign body. Insects অথবা animate foreign body can enters in any age group. এটা ঢুকলো, it causes animate foreign body কি করবে? এই animate foreign body it causes intense itching, intense irritation, অসম্ভব অস্বস্তি লাগবে, intense irritation, intense irritation and earache. ভিতরে যখন সে যাবে তারও একটা ভয় ঢুকছে, তারও একটা ভয় আছে, তুমি যে আঙ্গুল দিতেছো এই ভিতরে যাওয়ার চেষ্টা করে, কামড়াবে, হ্যাঁ? তাহলে ইন্টেন্স ইরিটেশন হবে, হাঁটাহাঁটি করবে, ভিতরে দৌড়াদৌড়ি করবে, আর এয়ারেক হবে, কান ব্যথা হয়ে যাবে, এয়ারেক। তারপরে ভেজিটেবল ফরেন বডি, হেডিং এর মধ্যেই আমি একটা বললাম, অ্যানিমেট ফরেন বডি কজেস ইন্টেন্স ইরিটেশন এন্ড এয়ারেক। আর ভেজিটেবল ফরেন বডি যেগুলো হাইগ্রোস্কোপিক লেস যাই হোক, বেশিরভাগ হাইগ্রোস্কোপিতে হয়। ভেজিটেবল ফরেন বডি ক্যান কজেস এয়ারেক and hearing impairment when it gets impacted. না বুঝলে আবার বলবো, আমি লেখি নাই এজন্য, এটা সহজ জিনিস। ভেজিটেবল ফরেন বডি ক্যান কজেস এয়ারেক। এয়ারেক মানে কি? ACHE, এক মানে ব্যথা, এয়ার এয়ারেক, টুথ টুথেক, হেড হেডেক, ঠিক আছে? ACHE মানে ব্যথা। তাহলে কি বললাম? ভেজিটেবল ফরেন বডি ক্যান কজেস এয়ারেক অ্যান্ড হেয়ারিং ইম্পেয়ারমেন্ট। কখন কানে কম শুনবে? হোয়েন ইট গেটস ইম্প্যাক্টেড। এটা ভেজিটেবল ফরেন বডির কথা বলছি, একেবারে আইসব ফিট হয়ে গেছে। ধরো 2 দিন আগে ঢুকছিল, গোসল টোসল করার পরে পানি পাওয়াতে আস্তে আস্তে ফুলছে, ফুলে এখন ওয়াল একদম পুরো ওয়ালের সাথে ফিট, এখন ব্যথা শুরু হয়েছে। ব্যথা না হলে তো ডাক্তারের কাছে আসবে না। তুমি কোনোদিন তোমার কানের ভিতরে দেখতে পারো? সারা দেশ বাইজা খাই, নিজের কোনো শক্তি আছে? তোমার গাড়ির পিছনে কোনোদিন দেখতে পারো? পিঠ পুরা অংশ, কিংবা আয়নায় তো দেখা যায়, পুরা অংশ দেখতে পারো? আমার পিছনে এখন কি আছে দেখা যায়? আমি দেখতে পারি না। তোমার পিছনে কে বসা আছে? কত শক্তি আমাদের, হ্যাঁ? আল্লাহরে চিনি না, চিনি? কারে চিনি? যার সামসা তারে চিনি। আমি আল্লাহর সামসা, রসুলের সামসা আমি চিনি, এই জন্য। তাহলে আমার ইম্প্যাক্টেড ফরেন বডি, ভেজিটেবল ফরেন বডি, হোয়েন ইট গেটস ইম্প্যাক্টেড, তখনই হবে এয়ারেক অ্যান্ড হেয়ারিং ইম্পেয়ারমেন্ট। কানে কম শুনবে, ব্যথা হবে, নাইলে হবে না। এইখানে যতক্ষণ পর্যন্ত গ্যাপ, সিমের বিসি হোক, যা মন চায় তাই হোক, ভেজিটেবল, কোনো ব্যথা হবে না, কিচ্ছু হবে না। কারণ কি? ইম্প্যাক্টেড যখনই হয় তখনই অটাইটিস এক্সটার্না কেন হয়? কারণ এখানে মাইক্রোভাস্কুলার ছোট ছোট ব্লাড ভেসেল আছে ওয়ালে, এই ব্লাড সেলের উপরে সে চাপ দিয়ে রাখে, প্লাস নার্ভ আছে, ভ্যাগাস নার্ভও আছে এখানে, হ্যাঁ, অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস। দেখবা কান অনেক সময় চুলকালে, কাশি হয়, এইখানে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ আছে, এগুলার ব্রাঞ্চ আছে, ঠিক আছে? তখন কি হয়? নার্ভে প্রেশার পড়ে, পেইন হয়। যেটা আমি বললাম, ইম্প্যাক্টেড যখন হবে, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট হবে, এয়ারেক হবে। এটা হলো ভেজিটেবল ফরেন বডির কথা বলছি। আগে বলছি ইন্টেন্স ইরিটেশন হবে, এয়ারেক হবে যদি অ্যানিমেট ফরেন বডি থাকে। এগুলো হলো হেডিংয়ে কিছু কথা বলছি, এগুলো বাইবার জন্য জিজ্ঞেস করে। 3 নাম্বার হেডিংয়ের কথা, ক্লিনিক্যাল ফিচার না এগুলি। 3 নাম্বার, বাচ্চাদের কি হয়? দ্য চাইল্ড immediately brought to the hospital with a history of foreign body in the ear. বাচ্চাদেরকে নিয়ে আসে ডাক্তারের কাছে কখন? হসপিটালে আনুক, ক্লিনিক আনুক, চেম্বারে আনুক,
উইথ এ হিস্ট্রি অফ ফরেন বডি ইন দ্য এয়ার। যদি কানে ফরেন বডির হিস্ট্রি থাকে তাহলে সাথে সাথে নিয়ে আসে। এটাই বলছি, দ্য চাইল্ড ইমিডিয়েটলি ব্রট টু দ্য হসপিটাল উইথ এ হিস্ট্রি অফ ফরেন বডি ইন দ্য এয়ার। ঠিক আছে, এবার ক্লিনিক্যাল ফিচার কি হয় এই ফরেন বডি কানে থাকলে? এতক্ষণ অনেক সব বলা হয়ে গেছে, কিন্তু ক্লিনিক্যাল ফিচার অ্যানিমেট ফরেন বডি, ইন্টেন্স ইরিটেশন হবে এক। ইন কেস অফ, এতক্ষণ এই কথা বলছি, ইন কেস অফ অ্যানিমেট ফরেন বডি ইন্টেন্স ইরিটেশন অ্যান্ড এয়ারেক। ভেজিটেবল ফরেন বডি একই কথা, কজেস ইরিটেশন, এয়ারেক, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হোয়েন ইট গেটস ইম্প্যাক্টেড। ঠিক আছে, একই কথা ক্লিনিক্যাল ফিচারে লেখলে। অটোস্কোপিক এক্সামিনেশন, ফিজিশিয়ান দেখবে না, রোগী এসে বলতেছে আমার কানে ভিতরে কিছু ঢুকছে, ফিজিশিয়ান দেখলে আমরা বলি অটোস্কোপিক এক্সামিনেশন। এটা হলো অটোস্কোপিক এক্সামিনেশন বলে সাইন। কি পাইলাম? অটোস্কোপিক এক্সামিনেশন শোজ ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এক কথায় শেষ, ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। লাইট ফেললে দেখবে, লাইট ফেলার আগে কি করবে ফিজিশিয়ান? এই অরিকল ধরবে, দইরা আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস লেটারালি টানবে, কারণ কানের এক্সটার্নাল অডিটরি ক্যানেল এস এর মতন, যখন এইটারে টানবে সোজা হয়ে যাবে। এইখানে থাকে টিম্প্যানিক মেমব্রেন। এই উত্তরা ব্যাংক লিমিটেড, মনে রাখতে বলছি, উত্তরা ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস লেটারালি। এই আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস লেটারালি, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস লেটারালি সোজা হয়ে যাবে। তাহলে ফরেন বডি যা আছে এখান থেকে লাইট পড়বে, এটা সোজা হয়ে গেলে এটা সোজা হয়ে গেছে। এখন ফরেন বডি যাই থাকে লাইট আলোতে দেখা যাবে। ঠিক আছে, তাহলে অটোস্কোপি একজন শোজ ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আমরা পড়াইতেছি ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, তো ডায়াগনোসিস তো হয়ে গেল যে ফরেন বডি আছে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ইন কেস অফ অ্যানিমেট ফরেন বডি। ধরো পিঁপড়া আছে, মাছি ঢুকছে অথবা তেলাপোকার বাচ্চা ঢুকছে, এখন কি করবা? লাইট ফেললে সে কি বাইরের দিকে আসবে? লাইট ফালাইলে সে বুঝবে মানুষে আমার তো লাইট দিয়া খুঁজতেছে, ভিতরে যাওয়ার চেষ্টা করবে, টিম্প্যানিক মেমব্রেন ছিঁড়া বিরা ভিতরে যাবে। তাহলে এটা আরও ক্ষতি না? এতক্ষণ তো বাইরে ছিল। তাহলে কি করার দরকার? এটার আগে মারতে হবে। মারার জন্য কি করতে হবে? এটারে দম বন্ধ করে মাইরা ফেলতে হবে। দম বন্ধ হবে কেমন? আমি সাঁতার জানি না, আমার যদি পানিতে ছাইরা দাও আমি তো দম বন্ধে মরে যাবো, মারবো না, সাফোকেশন হবে। তাহলে এমন কিছু দিতে হবে কানে, অয়েলি প্রিপারেশন, অয়েলি প্রিপারেশন, যে কোনো তেল, অয়েলি প্রিপারেশন অথবা ইথার অথবা স্পিরিট, এই তিনটা। কিচ্ছু না পায়, সবাই ঘরে তেল আছে কিন্তু, হ্যাঁ যাই দেখবো সবাই ঘরে প্যারাসুটের নারকেল তেল আছে। হ্যাঁ, তাহলে কি বললাম? এক নম্বর, ইন কেস অফ অ্যানিমেট ফরেন বডি, in case of animate foreign body, it should be killed first before removal. It should be killed first before removal. রিমুভ করার আগে এটারে প্রথমে মারতে হবে। এটারে রিমুভ করতে গেলে এটা ছুটাছুটি করে পর্দা ফাটায় যাবে ভিতরে, মিডল এয়ারে ঢুকলে কি করবা? তখন তো রিমুভ করলে মেলিয়াস নাহলে ইনকাস সিরাবিরা তারপরে আনতে হবে। কাজে ইট শুড বি কিল্ড ফার্স্ট বাই ইনস্টিলেশন অফ, বাই ইনস্টিলেশন ডালবা কানে, ইনস্টিলেশন oily drops or ether or spirit
স্পিরিট ড্রপ একেবারে 7-8 ফোঁটা 10 ফোঁটা দিয়ে দিলাম কান ভৈরা, যাতে এটা কি হয়, মারা যাবে কিভাবে, বাই সাফোকেশন, দম বন্ধ হয়ে মারা যাবে, মারা যাবে বাই সাফোকেশন, দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে মারা যাওয়ার পরে কি করব, দেন অ্যানিমেট ফরেন বডি ক্যান বি রিমুভড বাই সিরিঞ্জিং, 1 নম্বর সিরিঞ্জিং, or সব এক কথা, or by suction clearance সাকার মেশিন, or by Hartmann forceps। গ্রামে বেশিরভাগ, ঢাকার বাইরে অনেক জায়গায় সাকার মেশিনই নাই। তাহলে ইনস্টলেশন, এই কথা বলতেছো কেন, বলছি না স্বাধীনতা দেওয়া আছে আমার ক্লাসে, কিন্তু আমি তো এগুলি পছন্দ করি না। বাইরে চলে যাবে, আমি তো জিজ্ঞাসা করবো না কই যাইতেছো, যা মন চায় তাই করবা। কিন্তু ক্লাসে বসে শয়তানি করলে আমি অমানুষের সন্তান মনে করি, যে এতক্ষণ কথা বলছি শুনতেছে না, তার মানে মানুষের না, অমানুষের। তো আর কোনো সময় আমার চোখে পড়ো না, আমি তো বলছি এখানে বাধ্য না, তুমি তোমার ইচ্ছা মতন, কারণ তোমার টাকা পয়সা আছে, তোমার আব্বা অনেক ধনী, অথবা হয়তো লিডার, সম্মানিত ব্যক্তি, লিডার। তো ইনস্টলেশন অফ অয়েলি ড্রপস অথবা স্পিরিট ড্রপস দিলে এটা সাফোকেশন নিয়ে মারা যাবে। মারা যাওয়ার পর আমি রিমুভ করব 3টা পদ্ধতি। 1 নম্বর সহজ, সব জায়গায় সিরিঞ্জ আছে, ওরাল সিরিঞ্জিং। সিরিঞ্জিং মানে সিরিঞ্জে পানি দিয়া পানি মারা, হ্যাঁ, ওই যে ওইখানে দেখাইছিলাম ওয়াক্সের সময়, ধরো এখানে কোনো একটা পোকা আছে, এখন যদি তুমি সিরিঞ্জ দিয়া পানি দাও, তাহলে এই পানি টিম্প্যানিক মেমব্রেনে যাবে, ব্যাকফ্লো হয়ে এটা বাইরে আসবে। এটারে বলে ওরাল সিরিঞ্জিং, ওরাল, AURAL, ওরাল সিরিঞ্জিং। এটা রিমুভ করা যায় বাই ওরাল সিরিঞ্জিং। ওরাল সিরিঞ্জিং করে বাইর করা যাবে 1। 2 নম্বর বাই সাকার মেশিন, সাকশন ক্লিয়ারেন্স, ধরলে আইসে পড়বে, ওটা তো ভ্যাকুয়াম সৃষ্টি করে টান দিয়ে নিয়ে আসে, সাকার মেশিন দেখছো না। 3 নম্বর অর বাই হার্টম্যান ফরসেপ, ধরো তেলাপোকা, এটা সহজ, একটা ফরসেপ ধরে টান দিলে চলে আসবে, যেহেতু চ্যাপ্টা জিনিস, পোকা, তেলাপোকা, হার্টম্যান ফরসেপ। হার্টম্যানস, MANNS, হার্টম্যান ফরসেপ। হার্টম্যান ফরসেপ, ঠিক আছে। এই ফরসেপ ফরেন বডি বাইর করার ফরসেপ, এটা দিয়ে আমরা বাইর করব। 3 ভাবে বাইর করা যায়। 1। 2 নাম্বার, যদি ভেজিটেটিভ ফরেন বডি হয়, ভেজিটেটিভ ফরেন বডি বলছিলাম হাইগ্রোস্কোপিক, লেস হাইগ্রোস্কোপিক। ইন কেস অফ hygroscopic vegetative foreign body, in case of hygroscopic vegetative foreign body, never syringing, never syringing। সিরিঞ্জিং করলে এটা আরো সোয়েল আপ হবে পানি পায়া, and gets impacted। সিরিঞ্জিং কেন করব না, সিরিঞ্জিং করলে এটা পানিকে চুষে নিবে, আরো সোয়েল আপ হবে, গেটস ইম্প্যাক্টেড, একদম আটকে যাবে। তাহলে এটারে কিভাবে রিমুভ করব, ভেজিটেবল ফরেন বডি, ভেজিটেটিভ ফরেন বডি, ইট শুড বি রিমুভড বাই ফরেন বডি হুক। এই যে আমার ফরেন বডি, তাহলে ফরেন বডি হুক এরকম থাকে। এই ফরেন বডি হুক এটার পিছনে নিয়ে টান দিলে বাইরে হয়ে যাবে, অথবা বাই জবসন হর্ন প্রব উইথ রিং কিউরেট, উইথ রিং এন্ড দিয়ে নিয়ে আসবো। ওই যে জবসন হর্ন প্রব দেখাইছিলাম, এই রিং এন্ড আর এখানে খাস কাটা, এই রিং এন্ড ঢুকাই দিয়া রিং এন্ড দিয়ে নিয়ে আসবো। রিং, এটা রিংয়ের মতন, ঠিক আছে। এই মাথাটা এরকম সামনে যে রিংয়ের মতন বাঁকা, তো এইটা এইখানে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে নিয়ে আসবো। তাহলে বলছি বাই ফরেন বডি হুক, ফরেন বডি হুক, ফরেন বডি হুক, অথবা বাই রিং কিউরেট। রিং কিউরেট বললেই বুঝে যে জবসন হর্ন প্রব উইথ রিং কিউরেট, রিং কিউরেট, CURRETE।
CURET রিং কিউরেট কি বললাম vegetable in case of vegetative foreign body never syringing it can be removed by foreign body hook or ring curate কোনটা ring curate বললে একটা যন্ত্রই বোঝায় জবসন হর্ন প্রব উইথ রিং কিউরেট এই জন্য শুধু রিং কিউরেট ব্র্যাকেটে লিখে রাখো জবসন হর্ন প্রব উইথ রিং কিউরেট যদি না মনে থাকে তাহলে আমার একটা চলে গেল হাইগ্রোস্কোপিক ফরেন বডি এইবার in case of less hygroscopic vegetative foreign body it can be removed by syringing বুঝছো তো এটা তো আর ফুলে বেশি ইম্প্যাক্টেড হয় না তাহলে সিরিঞ্জিং করলে হয়ে যাবে অর বাই ফরেন বডি হুক অর রিং কিউরেট অর সাকশন ক্লিয়ারেন্স বাই সাকার মেশিন কারণ একটা ধানের বীজি গম এগুলো সাকার মেশিনে চলে আসে টান দিলে এসে পড়ে সব কিছু দিয়েই করা যাবে হয় ফরেন বডি হুক দিয়া করব নাহলে রিং কিউরেট দিয়া করব আর নাহলে সিরিঞ্জিং করা যাবে আর নাহলে বাই সাকশন ক্লিয়ারেন্স উইথ দ্য হেল্প অফ সাকার মেশিন ঠিক আছে বুঝছো কি না তাহলে আমার ফরেন বডি সবগুলো শেষ অ্যানিমেট শুধু অ্যানিমেট এটাই আমরা বাই বাই জিজ্ঞেস করি কারণ অ্যানিমেট দেখি কি বলে ও অ্যানিমেট ফরেন বডি স্যার এটা বাইর করে দিব কীভাবে বাইর করবো স্যার টাইনা বাইর করুন এটারে আগে মারতে হবে এই কথাটার জন্য জিজ্ঞেস করা ইট শুড বি কিল্ড ফার্স্ট নাহলে এটা জীবন্ত এটা লাইট পাইলে লাইট দেখলে বুঝে যে মানুষই তো লাইট মারে ও ভিতরে যাওয়ার চেষ্টা করবে তো ভিতরে তো আছে বাউন্ডারি কে টিম্পানিক মেমব্রেন এটারে তো কামড়ায় কুমড়ায় সিরাপ ভিতরে যাবে পারফোরেশন হয়ে যায় ঠিক আছে এই জন্য ইট শুড বি কিল্ড ফার্স্ট কি দিয়া কিল্ড করে অয়েলি প্রিপারেশন অলিভ অয়েল আছে অলিভ অয়েল অথবা স্পিরিট ড্রপস ইথার এগুলো দিয়ে মারবো মারার পরে আমরা রিমুভ করব বাই হার্টম্যান ফরসেপ পিঁপড়া হইলে ওরাল সিরিঞ্জিংয়ে আর অটোমেটিক চলে আসবে তেলাপোকা হইলে হার্টম্যান ফরসেপ দিয়ে ধরতে সুবিধা এটা তো চ্যাপ্টা জিনিস হার্টম্যান ফরসেপ আর সাকশন ক্লিয়ারেন্স গেল আর ভেজিটেবল ফরেন বডির মধ্যে হাইগ্রোস্কোপিক হইলে পানি দিব না সিরিঞ্জিং করা যাবে না ফুলে যাবে ইম্প্যাক্টেড হয়ে যাবে তাহলে ফরেন বডি হুক দিয়া অথবা রিং কিউরেট দিয়া অথবা এই দুইটাই সাকারে আসে না এত সহজে ঠিক আছে 3 নাম্বার লেস হাইগ্রোস্কোপিক যদি হয় সিরিঞ্জিং করব যেমন পেডিসিডস হুইট অথবা সাকার মেশিন দিয়ে নিয়ে আসবো অথবা রিং কিউরেট দিয়ে নিয়ে আসবো এইবার ইফ দ্য চাইল্ড ইজ রেস্টলেস যেই বাচ্চারে নিয়ে আসছে রেস্টলেস অর স্ট্রাগলিং বসাইছো তুমি বাইর করবা লাথি দিতেছে চিল্লাচিল্লি করতেছে হ্যাঁ in a child who is restless and struggling it is better to remove the foreign body of any type jei type er foreign body hok it is better to remove the foreign body in any type should be removed under general anesthesia to prevent complication jodi bachcha juddho kore boisha na deয় তোমারে তো জোর কইরা তুমি পারবা তাহলে কি হবে তুমি যখন কানে ফরেন বডি হুক দিয়া করবা ও আবার এরকম করবে যায় পর্দা টর্দা সব ইনজুরি ব্লিডিং হবে তাহলে কি করতে হবে টু প্রিভেন্ট কমপ্লিকেশন যাতে কোনো সমস্যা না হয় কোনো কমপ্লিকেশন না হয় ইট ইজ বেটার টু রিমুভ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া কার ক্ষেত্রে যেই বাচ্চা রেস্টলেস অ্যান্ড স্ট্রাগলিং তার ক্ষেত্রে এনি টাইপ অফ ফরেন বডি ইট ইজ বেটার টু রিমুভ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া এটা ভাইবার কোশ্চেন যে 8 বছরের বাচ্চা নিয়ে আসছে গার্জিয়ান সামান্য একটা পুঁতি ঢুকছে বাচ্চা রেস্টলেস তোমারে দিতেছে না কি করবা স্যার ঠাইসা দইরা তারপর করবে হ্যাঁ যে ইট ইজ বেটার টু রিমুভ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া কেন জেনারেল অ্যানেস্থেসিয়া দিব টু প্রিভেন্ট কমপ্লিকেশন আরেকটা বাইবার কোশ্চেন যদি ফরেন বডি গেটস ইম্প্যাক্টেড ফরেন বডি যে ফরেন বডি হয়েছে মাত্র সিমের বিসি ঢুকছে এই রুগীরে কি অ্যান্টিবায়োটিক দিব যদি ফরেন বডি গেটস ইম্প্যাক্টেড ফরেন বডির ক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব কেন দিব কারণ ইম্প্যাক্টেড যখন হবে তখন সেইখানে ইনফ্লামেশন হয় ইডিমা হয় এক্সট্রানোটরি ক্যানেলের মধ্যে ক্যানেল ওয়াল ইডিমা যেহেতু ইম্প্যাক্টেড টাইটলি ফিট হয়ে আছে তাহলে ইডিমা রিডিউস করার জন্য আমি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিলে দেখা যায় ইট রিডিউসেস দ্য ইডিমা যখন কমে যায় তখন এই ইনফেকশনটা কমে যায় গ্যাপ ট্যাপ পাওয়া যায় এখন ফরেন বডি হুক দিয়ে রিমুভ করি
অথবা সিরিঞ্জিং করে গ্যাপ থাকলে করা যাবে। ঠিক আছে, কথা বুঝছো কি না? when it gets impacted systemic antibiotic may be necessary to reduce the edema। ঠিক আছে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আমরা দেব ইম্প্যাক্টেড হইলে। কারণ ইম্প্যাক্টেড কেন হয়? ডিউ টু অ্যাসোসিয়েটেড ইডিমা অফ দি ক্যানেল ওয়াল ইডিমা হওয়ার জন্য, অটাইটিস এক্সটার্না হওয়ার জন্য। না বুঝলে আবার বলো। ঠিক আছে, ট্রিটমেন্টের কথা এই এখন শেষ। যখন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেব, ইট রিডিউসেস ইডিমা অ্যান্ড ইট ইজ easier to remove the foreign body by foreign body hook or ring curette or syringing। শেষ আমার এক্সটার্নাল অডিটরি ক্যানেলের ফরেন বডি কমপ্লিকেশন। ওই যে বললাম টু প্রিভেন্ট কমপ্লিকেশন। কি কমপ্লিকেশন হইতে পারে? ফরেন বডি রিমুভের কি কমপ্লিকেশন হইতে পারে? এটা ভাইভাতে আমরা বলি যে একটা 5 বছরের বাচ্চা কানের মধ্যে পেন্সিলের নিচের রাবার ঢুকাইছে, কি করবা? রিমুভ করব কিভাবে? যদি রেস্টলেস স্ট্রাগলিং না হয় তাহলে আমরা রিমুভ করব বাই ফরেন বডি হুক দিয়া। কোনো কমপ্লিকেশন হইতে পারে? এক কমপ্লিকেশন ডাক্তারে বানাইতে পারে। 1 নম্বর কমপ্লিকেশন, যদি রাবার না হইয়া শার্প ফরেন বডি হয়। 1 নম্বর কমপ্লিকেশন, পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন অর ট্রমাটিক রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন বাই শার্প ফরেন বডি ইটসেলফ। কেউ করে নাই, কিন্তু শার্প ফরেন বডি ঢুকাইছে, সেটাই করছে। যেমন অনেক সময় এই যে পেপারে দেখছো তোমার টেবিলের সামনে যে পিন ঢুকানো থাকে না, পিন, এই পিন উকিল বেশি পাই আমরা, কোর্টের উকিল, শিক্ষিত না অশিক্ষিত, বড় বড় উকিল আসে। কি হয়েছে? কানে দেহি পর্দা ছিদ্র হইয়া পিনের মাথা দেখা যাচ্ছে। কি হয়েছে? সে ওই যে গোল মাথা, ওইটা দিয়া কান চুলকাইতেছে। তো এটা পিনটা ঢুকে দেখো সহজেই ছুটে যায়। পিন তো ছোট্ট, এরকম করে ওই পর্যন্ত যাইতে পারে না, তো এরকম করতে করতে ছুটে যায়। কারণ সে তো ওই গোল মাথা দিছে ভিতরে, রিংয়ের মতন মনে করছে, এটা আরাম লাগে। তাহলে এটা তো শার্প না, শার্প ফরেন বডি। তাহলে শার্প ফরেন বডি ভিতরে যখন ছুটে গেছে, নিজেও কিন্তু এটা টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন করে। এটাই বলছি, ইটসেলফ। ট্রমাটিক রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন বাই শার্প ফরেন বডি ইটসেলফ, নিজেই করলো। অর যে কোনো ফরেন বডি, বাচ্চা রাবার ঢুকাইছে, ট্রমাটিক রাপচার কেন হইতে পারে? বাই আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন। যেই ডাক্তারের কাছে গেছিল সেই ডাক্তার আনস্কিল্ড। ইনস্ট্রুমেন্টেশন মানে সে চেষ্টা করছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে বাইর করার চেষ্টা করছে, এটারে বলে আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন অর ব্যাড ইনস্ট্রুমেন্টেশন। আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন অর ব্যাড ইনস্ট্রুমেন্টেশন। এখনো হাত পাকে নাই, ইন্টার্নি করছে বা 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, হ্যাঁ, প্র্যাকটিস শুরু করছে, এটা আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন। বুঝছো কি না? এইটুক 1 নম্বর কমপ্লিকেশন। ফরেন বডি দিয়ে হইতে পারে, ফরেন বডি যদি শার্প হয়। ঠিক আছে, বাই শার্প ফরেন বডি ইটসেলফ, ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন ক্যান অকার্স বাই শার্প ফরেন বডি ইটসেলফ। অর ডাক্তার চেষ্টা করতেছিল, ফিজিশিয়ান, আয়েট্রোজেনিক, যেটারে বলে আয়েট্রোজেনিক মানে ফিজিশিয়ানের কারণে হয়েছে, এটারে বলে আয়েট্রোজেনিক। আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন বুঝছো তো? ইনস্ট্রুমেন্ট নিয়ে বাইর করতেছিল, এটারে বলে ইনস্ট্রুমেন্টেশন। আনস্কিল্ড অর ব্যাড ইনস্ট্রুমেন্টেশন 1 নম্বর। 2, ফরেন বডি মে লজড ইন দ্য মিডল এয়ার ক্যাভিটি। ফরেন বডি এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে মিডল এয়ারে চলে গেছে বাই পারফোরিং দ্য টিম্প্যানিক মেমব্রেন বা রাপচারিং দ্য টিম্প্যানিক মেমব্রেন। ফরেন বডি মে লজ in the middle ear cavity by rupturing the tympanic membrane by bad instrumentation causing otitis media। middle ear চলে গেলে otitis media হবে। or injury to the ossicles, middle ear এর মেলিয়াস, ইনকাস, স্টেপিস এগুলোরে ইনজুরি করবে। আমি সহজগুলো দিতেছি, যা তোমরা বুঝবা। ঠিক আছে,
foreign body may lodged, 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 অবস্থান নিল, ফরেন বডি চলে গেল, ফরেন বডি lodged, foreign body may lodged within the middle ear cavity by rupturing the tympanic membrane by bad instrumentation or unskilled instrumentation. তো মিডল এয়ারে ফরেন বডি গেলে কি হবে? কজিং বা রিজাল্টিং অটাইটিস মিডিয়া, রিজাল্টিং অটাইটিস মিডিয়া, মিডল এয়ারে ইনফেকশন, বাহিরের জিনিস মিডল এয়ারে গেছে, ইনফেকশন করবে না? বুঝছো কি না? এইটুকুই বলছি। অর ইনজুরি টু দ্য অসিকলস, ইনজুরি টু দ্য অসিকলস, মিডল এয়ারে তিনটা অসিকল আছে না, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, বেশি করে ইনকাস রে। 3 নম্বর কমপ্লিকেশন, otitis externa, otitis externa or foreign body granuloma, otitis externa or foreign body granuloma may results, otitis externa অথবা foreign body granuloma হবে due to ফরেন বডি উইদিন দ্য এক্সটার্নাল ক্যানেল। ফরেন বডি যে কী করবে? অটাইটিস এক্সটার্না করবে, অথবা ফরেন বডি যেখানে ইম্প্যাক্টেড হয়েছিল সেখানে গ্রানুলোমা তৈরি হবে। ফরেন বডির কারণে, ফরেন বডি যদি এখানে থাকে দীর্ঘদিন, তাহলে অটাইটিস এক্সটার্না অর ফরেন বডি গ্রানুলোমা মে রিজাল্টস অর মে অকার ডিউ টু প্রেজেন্স অফ ফরেন বডি উইদিন দি এক্সটার্নাল ক্যানেল। আরও আছে, এগুলির দরকার নেই, এগুলো আমি এই রিলেশনে যে বাইর করতে যাওয়া ডাক্তার কী করবে? ইনজুরি করবে এক্সটার্নাল ক্যানেলে। আর আরেকটা সহজ জিনিস, অটাইটিস এক্সটার্না কেন হবে? ডিউ টু ইনজুরি টু দি এক্সটার্নাল ক্যানেল ওয়াল বাই ফরেন বডি ইটসেলফ অর বাই ব্যাড ইনস্ট্রুমেন্টেশন। বুঝছো কি না? অটাইটিস এক্সটার্না অর ফরেন বডি গ্রানুলোমা ট্রমা দিয়েও হইতে পারে। অটাইটিস এক্সটার্না অর ফরেন বডি গ্রানুলোমা মে রিজাল্টস ডিউ টু ট্রমা টু দ্য এক্সটার্নাল ক্যানেল ওয়াল অ্যান্ড ট্রমা হইতে পারে বাই ফরেন বডি অর ব্যাড ইনস্ট্রুমেন্টেশন। এই কয়টা কথা বুঝছো? 1 নম্বর, যদি শার্প পয়েন্টেড ফরেন বডি হয়, এটা কি করবে? অটাইটিস এক্সটার্না করবে বা পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন করবে। ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন মে রিজাল্টস বাই শার্প ফরেন বডি ইটসেলফ, এইটুক, অর বাই ব্যাড ইনস্ট্রুমেন্টেশন। 2 নম্বর বলছি, এই যে তোমার ফরেন বডি মে লজড উইদিন দ্য মিডল এয়ার ক্যাভিটি আফটার রাপচারিং দ্য টিম্প্যানিক মেমব্রেন রিজাল্টিং অটাইটিস মিডিয়া। তারপরে অটাইটিস এক্সটার্না অর ফরেন বডি গ্রানুলোমা মে রিজাল্টস ডিউ টু ট্রমা টু দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল ওয়াল। ঠিক আছে, এই 3টা তো মনে থাকবে। এটা হলো কমপ্লিকেশন। একটা কমপ্লিকেশন বলতেই হবে যে শার্প ফরেন বডি রাপচার করতে পারে টিম্প্যানিক মেমব্রেন, অথবা ফরেন বডি রিমুভ করতে দিয়ে ফিজিশিয়ান টিম্প্যানিক মেমব্রেন রাপচার করতে পারে। এইটা কমন, এটা বলা লাগবে, কারণ আমরা তখনই বলবো তোমার কাছে ফরেন বডি আসছে, দেখেই মনে হইতেছে এত সহজ, হ্যাঁ এটা বাইর করে দিয়ে তো টাকা পাবো, হ্যাঁ এত সহজ, এটা করতে যায় টিম্প্যানিক মেমব্রেনও রাপচার করবা, গার্জিয়ানও মারামারি শুরু করে দিবে, কেন ধরলেন? এটা সিচুয়েশন দেখলেই বুঝতে পারবা চেম্বারে কি সিচুয়েশন হয়। গার্জিয়ান ছাড় দেয় না ওই সময়, পর্দা যখন ফাটায় বাচ্চার। ওই জন্য 1 নম্বর পয়েন্ট এটা, যে ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন হবে বাই ফরেন বডি ইটসেলফ। কোন ফরেন বডি? শার্প ফরেন বডি। আরেকটা হলো কিচ্ছু ছিল না, বোতা ফরেন বডি, একটা মটরশুটি। এটা বাইর করতে যে টিম্প্যানিক মেমব্রেন রাপচার কেন হলো? বাই আনস্কিল্ড ব্যাড ইনস্ট্রুমেন্টেশন, আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন। ঠিক আছে, আর আগে পাওয়া যায় তো এখন পাওয়া যায় না, এই জন্য বলি নাই। অস্টিওমাইলাইটিস হয়ে যায় ফরেন বডি থাকতে থাকতে, এটা এখন নাই, এই জন্য বলি নাই। ঠিক আছে, এখন আর অস্টিওমাইলাইটিসের রোগী আমরা পাই না। ফরেন বডি চলে যায় টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়ে মিডল এয়ারে, এরপরে আস্তে আস্তে অস্টিওমাইলাইটিস ডেভেলপ করে। ঠিক আছে, এইবার আসো একদম জরুরি জিনিস, এইটুক না বুঝলে ভিতরে মিডল এয়ারের ডিজিজই বুঝবা না। আমার ফরেন বডি শেষ, এখন মিডল এয়ারে ঢুকার আগে কিছু নাই। এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে মিডল এয়ারে যাওয়ার আগে কি আছে? এইটা কি? টিম্প্যানিক মেমব্রেন।
তাহলে আমার মিডল লেয়ারে ডিজিজ পড়বো, এটা তো স্টেশন টিউব। আমার কিন্তু এইটা শেষ হয়ে গেছে, অরিকল এক্সটার্নাল অডিটরি ক্যানেলও শেষ, আমার পড়ানো শেষ। এইবার আমি মিডল লেয়ারের ডিজিজ পড়ানোর আগে আমার টিম্প্যানিক মেমব্রেন তোমরা কিছু জানো কি না, নাহলে পড়াইলে কিছু মাথায় ঢুকবে না। টিম্প্যানিক মেমব্রেনের 3টা লেয়ার, এটা তো জানো। বাহিরে এই যে ক্যানেল থেকে একটা লাইনিং আসছে, বাহিরের লাইনিং, এই যে ক্যানেল, এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, স্কিনের লাইনিং নাই, এই যে স্কিনের লাইনিং, ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, এটা তো এইখানেও আছে। এই যে টিম্প্যানিক মেমব্রেনের আউটার লেয়ার মানে কিউটিকুলার লেয়ার, একদম বাহিরে, টিম্প্যানিক মেমব্রেনের বাহিরে থাকে স্কিনের লেয়ার, কিউটিকুলার লেয়ার, ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর আমার এই যে স্টেশন টিউব, এটা তো নেজোফেরিংসের পার্ট। স্টেশন টিউবের একটা মাথা নেজোফেরিংসে, আরেকটা মাথা মিডল লেয়ারে। তাহলে যেগুলো দিয়ে বাতাস যায় সেগুলো কি সিলিটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে আমার তো এখানে সিলিটেড কলামনার আছে, হ্যাঁ, এগুলো নিচের অংশে থাকে। টিম্প্যানিক মেমব্রেন দিয়ে 3টা ভাগে ভাগ করা হয়েছে, মিডল লেয়ার ক্যাভিটি। এখন ভালো করে খেয়াল করো, মিডল লেয়ার ক্যাভিটিকে টিম্প্যানিক মেমব্রেন, এই যে টিম্প্যানিক মেমব্রেন একদম উপরের মাথা আপার বর্ডার দিয়ে আমি একটা ইমাজিনারি লাইন টানলাম। লোয়ার বর্ডার যেটা একদম লোয়ার এন্ড, সেখান থেকে একটা ইমাজিনারি লাইন টানলাম। এই মিডল লেয়ার ক্যাভিটি 3টা পার্ট হয়ে গেছে। এই যে 3টা পার্ট, একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। এটার নাম এপিটিম্পেনাম। এপিটিম্পেনাম অর অ্যাটিক, অ্যাটিক মানে ছাদ অথবা অ্যাটিক। মাঝখানেরটা মেজোটিম্পেনাম। এই যে উপরেরটা বড় ভাই, এটা মেজো ভাই, এটা ছোট ভাই, এটা মেজোটিম্পেনাম। এটা হাইপোটিম্পেনাম, এটা নিচে, এই যে এইটুক, এইটা হলো হাইপোটিম্পেনাম। এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই যে টিম্প্যানিক মেমব্রেন, এই হলো মিডল লেয়ার ক্যাভিটি। এই উপরের বর্ডার, এই নিচের বর্ডার, এই অ্যাটিক, এইটা অ্যাটিক। বুঝছো কি না এখন? ওইটাই আমি এখানে আনছি। এইটা মেজোটিম্পেনাম, এইটা হাইপোটিম্পেনাম। বুঝছো এখন? এখন স্টেশন টিউবের লাইনিং কি কি লাইনিং? হ্যাঁ, তাহলে পুরাটা কিন্তু মিডল লেয়ার সিলেটেড না। এই যে পুরা নিচের টুক হাইপোটিম্পেনাম পর্যন্ত, বাকি সব জায়গায় লো কিউবয়েডাল কলামনার, লো কিউবয়েডাল আর কলামনার, যেটাই হোক। তাহলে এই লাইনিং এপিথেলিয়ামটা এই যে টিম্প্যানিক মেমব্রেনের বাইরে যেরকম ছিল স্কিনের লাইনিং, মিডলে আছে ফাইব্রাস লেয়ার, আর একদম ইনার মোস্ট লেয়ার সেটা কি? সেইটাও মিউকোজাল। এখানে যে লাইনিং মিউকোজা, এই মিউকোজাল লেয়ার। ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেনের 3টা লেয়ার বুঝছো, বাইরে স্কিনের লেয়ার, মাঝখানে মিডল ফাইব্রাস লেয়ার, ফাইব্রাস টিস্যু। এই ফাইব্রাস টিস্যু ওয়েল অ্যারেঞ্জড যেটুক জায়গায় আছে সেটা হলো পার্স টেন্সা। এগুলি না বুঝলে, ডিজিজ পড়াইলে কিচ্ছু মুখস্থ ছাড়া উপায় হবে না। এই হলো টিম্প্যানিক মেমব্রেন। এইটুক হলো অ্যাটিক, এতক্ষণ যে দেখাইলাম উপরের অংশটুক অ্যাটিক। পার্স ফ্ল্যাসিডা, অ্যাটিক অর পার্স ফ্ল্যাসিডা, এটা পার্স ফ্ল্যাসিডা। আর এই পুরাটুক পার্স টেন্সা। মনে আছে এগুলি? টেন্সা কেন? টেন্স কেন? ওই যে মিডল ফাইব্রাস লেয়ার এইটুক জায়গায় ওয়েল অ্যারেঞ্জড, এই জন্য এটা টেন্স। ওয়েল অ্যারেঞ্জড ফাইব্রাস টিস্যু, এখানে লুজ এরিউলার টিস্যু। এই ফাইব্রাস টিস্যু এখানে রিপ্লেস বাই লুজ এরিউলার টিস্যু, এই জন্য এটা দুর্বল। দেখবা বেলুন যখন ফাইটা যায়, বাচ্চা কাঁদতেছে, আমার বেলুন ফাটাই ফেলেছে, এখন উঠাইয়া দিয়া কি করছো? ফাটা বেলুনরে এরকম টান দিলে ফুলে না?
যখন মিডল এয়ারে বাতাস, এইখানে মিডল এয়ারে যখন বাতাস কমে যায়, এগুলো বেসিক জিনিস। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এখানে আছে টিম্প্যানিক মেমব্রেন। এইখানে তো বাতাস, বাহিরের বাতাসে এখানে আসে। এক্সটার্নাল অডিটরি ক্যানেল, আমার এখন কানে বাতাস আছে, থাপ্পড় দিলে পর্দা ফাইটে যাবে, কারণ থাপ্পড় দিলে বাতাসটা কই যাবে? বাতাস তো বাইরে আসতে পারবে না, বন্ধ হয়ে পর্দা ফাটাইয়া ভিতরে যাবে, হ্যান্ড স্ল্যাপ। তাহলে আমার এইখানে ভিতরে বাতাস যায় কোথার থেকে? এই স্টেশন টিউব দিয়া। স্টেশন টিউব কোথায়? ন্যাজোফেরিংসে। এই হলো ন্যাজোফেরিংস, এই যে আমার ন্যাজোফেরিংস। এই স্টেশন টিউব ন্যাজোফেরিংসের লেটারাল ওয়ালে ওপেন করে, ঠিক আছে। এখানে হলো আমার নাক, এই যে নোজ, নাক দিয়া বাতাস যখন টান দিয়ে ন্যাজোফেরিংসে যায়, এই বাতাসটাই এখান দিয়ে যায় এদিকে। তো এই বাতাসের চাপ আর বাহিরের বাতাসের চাপ সমান দেখে আমাদের টিম্প্যানিক মেমব্রেন ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেন ঠিক আছে, ইকুইলিব্রিয়াম মেনটেন করে স্টেশন টিউব। স্টেশন টিউব কী করে? ইকুইলিব্রিয়াম মেনটেন করে। মিডল এয়ারের বাতাস, বাহিরের বাতাস দুইটা সমান, অ্যাটমসফেরিক প্রেশার আর মিডল এয়ারের এয়ার প্রেশার এক সমান, এই জন্য টিম্প্যানিক মেমব্রেন ভালো আছে। এটার কাজ কে করে? স্টেশন টিউব। স্টেশন টিউবের ফাংশন বাই জিজ্ঞেস করা হয়। 1 নম্বর, মিডল এয়ারে কিন্তু লাইনিং এপিথেলিয়াম থেকে, মিডল এয়ারে লাইনিং এপিথেলিয়াম আছে না, এগুলোর মধ্যে কি আছে? সেরাস সেল, গবলেট সেল, এগুলো তো সিক্রেশন করে সব সময়। সিক্রেশন তো মিডল এয়ারে জমে না, এই স্টেশন টিউব দিয়ে ন্যাজোফেরিংসে আসে। আমরা সোয়ালো করে খেয়ে ফেলি, সবসময় দেখো সোয়ালো করতেছো। নাকে কিন্তু 1 লিটার সিক্রেশন হয়, 1200 ml, অ্যাভারেজ 1000। প্রতিদিন একটা পেপসির বোতল 1 লিটার নাক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কই? এগুলো সব আমরা ন্যাজোফেরিংসে নিয়ে যাইতেছি। কনভেয়ার বেল্ট, সিলিয়া বিট টুয়ার্ডস দ্য ন্যাজোফেরিংস, ন্যাজোফেরিংসে যাইতেছে। 24 ঘন্টায় 1000 আমরা গিলতেছি সোয়ালো। ঠিক মিডল এয়ারের সিক্রেশনগুলোও আসতেছে ন্যাজোফেরিংসে, ন্যাজোফেরিংসে চলে আসতেছে। এই যে ন্যাজোফেরিংসে আছে, আমরা সোয়ালো করি, এই জন্য মিডল এয়ারে জমে না এই সিক্রেশনগুলো। তাহলে কী করলো? স্টেশন টিউবের কাজ ড্রেনেজ, ড্রেন করতেছে, ড্রেনেজ। আর মিডল এয়ারে বাতাস ঢুকাইতেছে, ভেন্টিলেশন। স্টেশন টিউবের 3টা কাজ: ভেন্টিলেশন, ড্রেনেজ, ইকুইলিব্রিয়াম। ভেন্টিলেশন, ভেন্টিলেশন কেমনে হইলো? এখন দেখো, এই দরজা খুলে দিলে, জানলা খুলে দিলে ভেন্টিলেশন হয় না? তা আমার তো এই যে নাকে আল্লাহ ছিদ্র দিয়েছে 2টা, এই ছিদ্রের কাজ কি? এই বাতাসটা আমার মিডল এয়ার পর্যন্ত যাইতেছে, ভেন্টিলেশন হইতেছে। কে করতেছে? নাক দিয়া যায় ন্যাজোফেরিংসে, ন্যাজোফেরিংস থেকে স্টেশন টিউব নিয়ে যায়। তাহলে স্টেশন টিউবের কাজ 1 নম্বর ভেন্টিলেশন। 2 নম্বর, মিডল এয়ারে যত সিক্রেশন হইতেছে সব ড্রেন করে ন্যাজোফেরিংসে নিয়ে আসে, ড্রেনেজ। আর মিডল এয়ারের প্রেশার আর বাইরের প্রেশার সমান রাখতেছে, ইকুইলিব্রিয়াম। 3টা কাজ, বুঝছো কি না? কারণ স্টেশন টিউব থাকে কোথায়? একটা হলো ন্যাজোফেরিংসে, তার এক মাথা, আরেক মাথা মিডল এয়ারে। এটার এক মাথা এই যে ন্যাজোফেরিংস, ন্যাজোফেরিংসে এক মাথা, মিডল এয়ারে এক মাথা। এখন যেটা বলতেছিলাম যে মিডল ফাইব্রাস লেয়ার, এখন বুঝছো তো? মিডল যে ফাইব্রাস লেয়ার, ওয়েল অ্যারেঞ্জড ইন দ্য পার্টস টেন্সার। এই 2টা পার্টে ভাগ করা হয়েছে টিম্প্যানিক মেমব্রেন রে। এখন যেটা, নাহলে পরে ডিজিজ বুঝবা না। এই যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, এই যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, এটা সামনের অংশ, অ্যান্টেরিয়র মেলুলার ফোল্ড, পোস্টেরিয়র মেলুলার ফোল্ড। এটা আমার ডান কান, কারণ সবসময় অ্যান্টেরিয়রলি জায়গা বেশি থাকে। দেখো এখানে কিন্তু হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের এইখানে জায়গা বেশি, এখানের থেকে। এটা দেখে আমরা বুঝবো অ্যান্টেরিয়রলি, কারণ রোগী যখন লাইট ফলাইবা সামনের জায়গা বেশি ডান কানে। ডান কানে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস থাকবে তোমার হাতের বামে, আমি যখন ড্রয়িং করতেছি। কারণ রোগী যখন আমার সামনে, আমার ডাইন ওর বাম, দেখো তুমি, এই যে আমার সামনে ও, আমার ডান, ওর কিন্তু বাম। কাজে ওর এটারও রাইট এয়ার। আমরা বলি পরীক্ষার সময়ও কিন্তু রিটেনেও আসে, ড্র অ্যান্ড লেভেল দ্য রাইট টিম্প্যানিক মেমব্রেন। তখন চালাকি করলে আমার কাছে ওরা নিয়ে আসে খাতা, এক্সটার্নাল আমারে কয়েকবার দেখাইছে, দেখেন আপনার ছাত্ররা কি করছে, কি চালাক, দেখেন কি করছে, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস আঁকছে এমনি, এত মাঝখানে যে ডাইনব আমি দেবো না, হ্যাঁ, তখন বোঝা যায় যে ও কী করছে। কারণ এটা যদি তুমি রাইট এয়ার আঁকো, আমার রাইট, তার মানে এটা লেফটে যাবে, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস লেফটে যাবে, এটা হলো রাইট টিএম, ঠিক আছে। কোন অফ লাইট চিনো? যেখানে রোগীরা দেখবা লাইট ফেললে চিকচিক করে কান, কানের এক অংশ অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট, তাহলে এটা সামনে হলে এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র,
এটা যদি সামনের অংশ, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যান্টেরিয়র ইনফেরিয়র, ওটা আমি দেখাবো এখন। তাহলে রাইট এয়ার, এটা রাইট টিএম। রাইট টিএম কেমনে বুঝবে? হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস তুমি তোমার বামে আঁকবাই, যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস একটু বামে, সামনের অংশ বেশি থাকবে। আরেকটা সুবিধা রাইট লেফট, আমি এখন লেফট টিএমটা আঁকতেছি, সময় তো শেষ। এখন আমি একটা থিওরি দিতেছি, সেটাতে টেকনিক। আচ্ছা, এখন যদি আমি তার রোগীর বাম কান আঁকি, তো বাম কান হবে কি আমার হাতের ডাইনে, তাহলে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস আমি এইভাবে নিয়ে যাব, আমার ডাইনে নিয়ে গেছি, অ্যান্টোলি জায়গা বেশি, তাহলে কোন অফ লাইট, এইটা আমার লেফট। একটা মনে রাখলে তুমি আরেকটা পারবা, লেফট টিএম। তাহলে লেফট টিএম এর কোন অফ লাইট 7 o'clock পজিশনে, দেখছো? আর এটা 5 o'clock পজিশনে। এই রাইট ইয়ারের টিম্পানিক মেমব্রেনের কোন অফ লাইট 5 o'clock। এখন কিচ্ছু লাগবে না, সারা জীবন মনে থাকবে লেফট টিএম। এই এলটারে উল্টাইলে কি হয়? এলটাই আমি উল্টাই দিছি, এই যে 7, তার মানে লেফট এয়ার 7 o'clock পজিশনে আমি কোন অফ লাইট আঁকবো। এখন এইটুক, আর কিছু নাই। এই টিম্পানিক মেমব্রেন, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস তো বুঝছো, এটা অ্যান্টেরিয়র মেলুলার ফোল্ড, পোস্টেরিয়র মেলুলার ফোল্ড, এটা হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। আমি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের লং অ্যাক্সিস বরাবর একটা ইমাজিনারি লাইন টানবো, এই লং অ্যাক্সিস। আরেকটা আনবো হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের এই যে আম্বো লোয়ার এন্ড, যেটা টেন্স করে রাখে, পার্স টেন্সা লোয়ার এন্ড, যেটাতে তোমার সুবিধা সেইভাবে মনে রাখ। এইখান থেকে আরেকটা ট্রান্সভার্স লাইন টানলাম, 4টা কোয়াড্রেন্টে ভাগ হয়ে গেছে। এই একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্ট, এইটা একটা কোয়াড্রেন্ট। যেহেতু এটা অ্যান্টেরিয়র পার্ট, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট। এটা অ্যান্টেরো ইনফেরিয়র কোয়াড্রেন্ট। এটা পিছনে, মেলিয়াসের পিছনে না, পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট। এটা পোস্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্ট। বুঝছো কি না এইটুক? এখন যা সার্জারি বলবো, মাইনিঙ্গোপ্লাস্টি, মাইনিঙ্গোটমি, সব কিন্তু আমি বলবো অ্যান্টিরিয়র সুপিরিয়র, অ্যান্টিরিয়র ইনফেরিয়র, পোস্টেরিয়র, যাতে পরে কিন্তু মুখস্থ করবো অ্যান্টিরিয়র, কারণ এটা দেখলে তো মনেই থাকবে। হ্যাঁ, এইটা আমার এখন ডিজিজে কাজে লাগবে। তাহলে আমার পার্টিশন, টিম্পানিক মেমব্রেন, মিডল এয়ারের লেটারাল বাউন্ডারি কে বলতে পারবা? মিডল এয়ারের লেটারাল বাউন্ডারি, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার। হ্যাঁ, এই যে দেখো, এই ছবি দেখলে এখন বুঝবা, নাইলে ভুল বলবা। এটা কি? এটা যে আঁকি কি, এটা টিম্পানিক মেমব্রেন। আর সব সময় ছবিতে কিন্তু এরকম দেখাইছি। তাহলে যদি শুধু লেটারালি টিম্পানিক মেমব্রেন বলো, তাহলে এটা লেটারালি না, এইটুক তো বাউন্ডারি নাই। তাহলে পার্টলি বাই টিম্পানিক মেমব্রেন অ্যান্ড লেটারাল বাউন্ডারি মিডল ইয়ারের, পার্টলি টিম্পানিক মেমব্রেন, পার্টলি বাই ইসকমাস টেম্পোরাল। এটা টেম্পোরাল বোন, এর ইসকমাস পার্ট এই যে এইটুক। আর এই যে রুফ, এটা প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। সব কানের এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার প্যাট্রাস পার্টের মধ্যেই থাকে, টেম্পোরাল বোনের মধ্যে সব। এই জন্য টেম্পোরাল বোন ফ্র্যাকচার হইলে দেখবা কানেই শুনে না। তাহলে নেক্সট হয়নি আজকে, ভাবছিলাম ট্রমাটিক রাপচার টিম্পানিক মেমব্রেন এটা পড়াই দেবো, এটা পড়াইয়া মিডল এয়ারে ঢুকবো। আমার সব শেষ, এখন রয়েছে এক্সটার্নাল এয়ার আর মিডল এয়ারের পার্টিশন। এই পার্টিশনটার মধ্যে একটাই ডিজিজ তোমাদের পরীক্ষায়, ট্রমাটিক রাপচার টিম্পানিক মেমব্রেন। এটা একটা ডিজিজ, ভাবছিলাম আজকে শেষ হয়ে যাবে। বুঝছো কি না যা বলছি? ঠিক আছে, শীত কই?